হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন জায়গায় ঘুরতে যেতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। আর সেটা যদি বিদেশ হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু কেমন হবে কোনো নতুন দেশে বেড়াতে যাওয়ার পর কেউ যদি নিজের কোনো ভুলের জন্য সেখানকার জেলে বন্দী হয়ে যায়, যেখানে তাকে সম্পূর্ণ নতুন একটা দেশে অন্য ভাষায় কথা বলা কয়েদিদের সঙ্গে বছরের পর বছর কাটিয়ে দিতে হয়। এই কথাটা ভাবতে একদম অসম্ভব লাগলেও আজ থেকে বেশ কিছু বছর আগে ইউকে নিবাসী বিলি মোরের সাথে ঠিক এমন ঘটনাই ঘটেছিল। নতুন একটা দেশে বেড়াতে যাওয়ার পর নিজের কিছু ভুলের জন্য বিলিকে সেখানকার জেলে যেতে হয়। ওই জেলের মধ্যেই ওর সাথে এমন এমন বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যেগুলোকে কোনো সাধারণ মানুষ কখনো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবে না। কিন্তু এত অসুবিধার পরেও বিলি ওই জেল থেকেই কঠিন পরিশ্রম করে ওই দেশের সবচেয়ে সেরা একজন বক্সার হয়ে ওঠে। এমনকি পরবর্তীকালে ওর এই অসম্ভব কাজের জন্য ওই দেশের রাজাও ওকে অভিনন্দন জানায়। বিলির জীবনের এই সমস্ত দুঃসাহসিক রোমাঞ্চকর সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম আ প্রেয়ার বিফোর ডাউন। 2018 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 6.8। তো গল্পের শুরুতে আমরা বিলি মোর নামের এই ছেলেটাকে দেখতে পাই। ও পেশায় একজন বক্সার ছিল আর ও নিজের পুরো পরিবারের সাথে ইউনাইটেড কিংডমে থাকত। কিন্তু বর্তমানে বেশ কিছু মাস ধরে ও থাইল্যান্ডে রয়েছে। এখানে আসার পরে ও প্রচুর পরিমাণে ড্রাগসের নেশা করতে শুরু করে, যে কারণে ওর সাথে অনেক ভুলভাল মানুষের পরিচয় হয়। ও নিজে ড্রাগসের নেশা করার সাথে সাথে অন্য লোকদের কাছেও এই ড্রাগসগুলোকে বিক্রি করত। আর এসব কিছু ছাড়াও নিজের খরচ চালানোর জন্য ও থাইল্যান্ডের বিভিন্ন ছোট বড় আর বেআইনি বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। আর এই সমস্ত কাজ করে ও যত টাকা উপার্জন করত তার বেশিরভাগটাই ও ড্রাগসের নেশা করে নষ্ট করে দিত। এইভাবে আস্তে আস্তে সবকিছু বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন হঠাৎ করেই থাইল্যান্ডের বেশ কিছু পুলিশ বিলির বাড়িতে রেড করে। সেখান থেকে তারা অনেকটা ড্রাগস আর বেশ কিছু বেআইনি অস্ত্র পায়, যে কারণে এখন বিলিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর ওই পুলিশগুলো ওকে থাইল্যান্ডের ভাষায় বেশ কিছু প্রশ্ন করছিল, কিন্তু বিলি ওদের কোনো কথাই বুঝতে পারছিল না। আসলে ও ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষাই জানতো না। এখন ড্রাগসের নেশা করা আর সেটাকে বেআইনিভাবে বিক্রি করার জন্য বিলিকে 3 বছরের জন্য জেলে পাঠানো হয়। এটা ছিল থাইল্যান্ডের সবচেয়ে বড় জেল। পুরো দেশের সমস্ত বড় বড় কয়েদিদেরকে এখানেই নিয়ে আসা হতো। এখন এই জেলে আসার পর বিলি আর ওর মতন বাকি সমস্ত নতুন কয়েদিদের জামা কাপড় খুলে তাদের পুরো শরীর ভালো করে পরীক্ষা করে দেখা হয়। তারপর ওদের সমস্ত চুল দাড়ি কেটে একটা বড় হল ঘরে নিয়ে যাওয়া হয়। এখন জেলের ভিতরে ঢোকার পর দেখা যায় ওখানকার পরিবেশটা খুবই নোংরা আর অস্বাস্থ্যকর ছিল। আর ওখানে প্রচুর পরিমাণ কয়েদিকে একসাথে ছোট একটা ঘরের মধ্যে ঠাসাঠাসি করে রাখা হয়েছিল। এই জেলে বাকি সমস্ত পুরুষ কয়েদিদের মাঝখানে বেশ কিছু ট্রান্সজেন্ডারও ছিল। এখন এই জেলে আসার পর বিলির খুবই ভয় লাগছিল। এখানে আসার প্রথম রাতেই ওকে একটা মৃত লাশের পাশে শুতে হয়। পরের দিন সকালে এখানে আসা সমস্ত নতুন কয়েদিকে এই জেলের সমস্ত নিয়মকানুন ভালো করে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে বেশিরভাগ কয়েদি জেলের কোনো নিয়ম মানত না। তারা সুযোগ পেলেই সমস্ত নতুন আর নিরীহ কয়েদিদের ওপরে অত্যাচার করার চেষ্টা করত। এরকমভাবেই একদিন জল খেতে গিয়ে ওই জেলের বেশ কিছু পুরানো কয়েদির সাথে বিলির ঝামেলা বেঁধে যায়। আর আস্তে আস্তে এই ঝামেলা থেকেই ওদের মধ্যে মারামারিও শুরু হয়ে যায়। পরবর্তীকালে জেলের পুলিশ যখন এই ঝামেলার ব্যাপারে জানতে পারে, তখন ওরা বিলিকেই দোষী মনে করে ওকে বেশ কিছুদিনের জন্য একটা সলিটারি কনসাইনমেন্টে পাঠিয়ে দেয়। এটা হলো যে কোনো জেলের কয়েদিদের জন্য সবচেয়ে বড় শাস্তি। এখানে কয়েদিদেরকে ছোট্ট একটা অন্ধকার ঘরের মধ্যে অনেক দিনের জন্য আটকে রাখা হয়। সাধারণত এইরকম অন্ধকার বদ্ধ জায়গায় একদিন থাকলেই সেটা 1 সপ্তাহের মতন মনে হয়। আর তার উপরে বিলির এই সেলটা এতটাই ছোট ছিল যে ও সেখানে ঠিকভাবে শুতেও পাচ্ছিল না। কিছুদিন পর ওর শাস্তি শেষ হয়ে গেলে ওকে একটা নতুন লকআপে নিয়ে যাওয়া হয়। এই লকআপে বেশিরভাগ কয়েদিরাই খুবই ভয়ঙ্কর ছিল। আর এখানে বেশ কিছু কয়েদিদের একটা দল ছিল যারা এখানে আসা সমস্ত নতুন আর নিরীহ কয়েদিদের ওপরে অত্যাচার করত। আর এই দলের লিডার ছিল ক্যাং নামের এই লোকটা। জেলে আসার আগে ক্যাং থাইল্যান্ডের খুবই বড় একজন অপরাধী ছিল। এখন ক্যাং আর তার লোকজন এই লকআপে আসা সমস্ত নতুন কয়েদিদেরকে র্যাগিং করতে শুরু করে। ওরা বিলি আর বাকি সমস্ত নতুন কয়েদিদের ওপরে নানা রকমভাবে অত্যাচার করে। তারপর সবশেষে ক্যাং আর তার লোকজন ওই লকআপে আসা একটা নতুন বাচ্চা ছেলের জামা কাপড় খুলে তাকে এক এক করে রেপ করতে শুরু করে। ক্যাং আর তার লোকজন যখন এই কাজগুলো করছিল, তখন ওরা বিলির গলায় চাকু ঠেকিয়ে ওকে জোর করে সেই জিনিসগুলো দেখতে বলে, যার ফলে এখন ইচ্ছা না থাকলেও বিলিকে এই জঘন্য ঘটনার সাক্ষী হয়ে থাকতে হয়। এরপর সবশেষে ওরা বিলি আর ওই ছেলেটাকে হুমকি দেয় এরা যেন কোনোভাবেই এই কথাগুলো পুলিশকে না জানায়। এই ঘটনার পরের দিন সকালে দেখা যায় আগের রাতে সবাই মিলে যে ছেলেটাকে রেপ করেছিল
এখন সে গলায় দড়ি দিয়ে হত্যা করেছে। এর কিছুক্ষণ পর জেল পুলিশরা এসে ওই ছেলেটার মৃতদেহ ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু এই ঘটনার জন্য কাউকে কোনো রকম শাস্তি দেওয়া হয় না, এমনকি কোনো রকমভাবে এই ঘটনার কোনো তদন্তও করা হয় না। এসব কিছু দেখে বিলি খুবই ভয় পেয়ে গেছিল। ও বুঝতে পারে এই অবস্থায় ওর পক্ষে এই জেলের মধ্যে 3 বছর কাটানো মোটেও সহজ হবে না। এই ঘটনার কিছুদিন পর বিলির পেটে খুবই ব্যথা করছিল। সেজন্য ও জেলের একটা পুলিশের কাছে বেশ কিছু পেন কিলার চায়। এই জেলের মধ্যে সমস্ত কয়েদিদের জন্যই ওষুধ ফ্রি ছিল, কিন্তু তবুও এখন এই পুলিশটা এই ওষুধের জন্য বিলির কাছে টাকা করে। এই ঘটনায় বিলি খুবই রেগে গেছিল, কারণ প্রথমত ওর কাছে কোনো রকম টাকা ছিল না, আর তাছাড়া এই জেলে আসার পর থেকে ও কোনোভাবেই ড্রাগসের নেশা করতে পারছিল না, যে কারণে ওই নেশার অভাবে এখন ওর মাথা যেন একদমই খারাপ হয়ে গেছিল। এই সমস্ত কারণে এখন ও প্রচণ্ড রেগে গিয়ে ওই পুলিশটাকে খুবই মারধর করতে শুরু করে। তারপর একটা সময় ওই পুলিশটার কানের পাশে একটা জায়গায় কামড়িয়ে সেখান থেকে বেশ অনেকটা মাংস তুলে নেয়। এই ঘটনার পর ওই জেলের বাকি সমস্ত পুলিশরা এসে বিলিকে এতটাই মারধর করে যে ও পুরোপুরি অজ্ঞান হয়ে গেছিল। কিছুদিন পরে যখন ওর জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় ওকে একটা নতুন সেলে নিয়ে আসা হয়েছে। আর এখানেই ওর ফেম নামের একজন ট্রান্সজেন্ডারের সাথে পরিচয় হয়। ফেমকে এখানে বিলির চিকিৎসা করে ওকে পুরোপুরি সুস্থ করে তোলা হয়েছিল। কিছুদিন পর বিলি সুস্থ হয়ে গেলে ওকে আবার ওর পুরানো সেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এরপর থেকে ফেমের সাথে ওর মাঝে মাঝেই দেখা হতো, আর আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। ফেমের সাথে কথা বলার পর জানা যায় ও এই জেলের ক্যান্টিনে কাজ করে। জেলের মধ্যে এই ক্যান্টিনে কয়েদিদের জন্য সিগারেট থেকে শুরু করে প্রয়োজনের সমস্ত জিনিস পাওয়া যেত। আসলে জেলের বেশিরভাগ কয়েদিকেই তাদের বাড়ির থেকে মাসে মাসে বেশ কিছুটা করে টাকা পাঠানো হয়, যে টাকা দিয়ে তারা এই জেলের মধ্যে অনেক অতিরিক্ত সুযোগ সুবিধা পেত। আর সেই টাকা দিয়েই তারা এই ক্যান্টিন থেকে নিজেদের প্রয়োজনের সমস্ত জিনিসপত্র কিনতে পারত। ফেমের সাথে বন্ধুত্ব হয়ে যাওয়ার পর একদিন বিলি ওর কাছে বেশ কিছু সিগারেটের প্যাকেট ধার চায়। বিলি বলে, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু কিছুদিন পর আমার বাড়ি থেকে টাকা পাঠালে আমি তোমার এই সিগারেটের দামটা দিয়ে দেব। এই কথা শুনে ফেম ওকে ভরসা করে এক প্যাকেট সিগারেট দিয়ে দেয়। এখন বিলি এই সিগারেটের প্যাকেটগুলো ক্যাং নামের সেই গ্যাং লিডারকে দিয়ে এগুলোর বিনিময়ে তার কাছে বেশ কিছুটা ড্রাগস চায়। আসলে এই জেলে আসার আগে অবধিও বিলি প্রচুর পরিমাণ ড্রাগসের নেশা করত, কিন্তু জেলে আসার পর থেকে ও আর কোনোভাবেই নেশা করতে পারছিল না, যে কারণে ওর খুবই অসুবিধা হচ্ছিল। আর আস্তে আস্তে একটা সময় নেশা করতে না পেরে ওর যেন মাথা খারাপ হয়ে যেতে শুরু করে, এমনকি ওর হাত পাও কাঁপতে শুরু করে দেয়। এখন এই সিগারেটগুলোর বিনিময়ে ক্যাং ওকে অল্প কিছু ড্রাগস দিয়ে দেয়, যেগুলোর সাহায্যে নেশা করে ও আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছু মাস কেটে যায়। এক রাতে বিলি লক্ষ্য করে মাঝরাতে যখন সমস্ত কয়েদিরা ঘুমিয়েছিল তখন ক্যাংয়ের বেশ কিছু লোকজন ওই জেলের সিলিং ফ্যানের ব্লেডগুলো খুলে নেয়। প্রথমের দিকে এসব কিছু দেখে বিলি কিছুই বুঝতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পর জেল পুলিশরা এসে সমস্ত কয়েদিদেরকে সেল থেকে বাইরে নিয়ে যায়। সেখানে তাদের সবাইকে জেলের মাঠের মধ্যে লম্বা লাইন দিয়ে দাঁড় করানো হয়েছিল, আর আস্তে আস্তে এখন পুলিশ এদের প্রত্যেকের তল্লাশি নিচ্ছিল। এখন বিলি জানতে পারে ওই কয়েদিগুলো ফ্যানের ব্লেড খোলার পর সেগুলোর সাহায্যে অন্য 3জন কয়েদিকে খুন করেছে, আর এখন পুলিশ সেই খুনিদেরকেই খোঁজার চেষ্টা করছে। এদিকে এই তল্লাশি চলাকালীন বিলির পাশে থাকা একজন কয়েদি তার গেঞ্জি খুলে সেটাকে বিলির পায়ের কাছে ছুঁড়ে দেয়। পরে যখন পুলিশ ওই গেঞ্জিটা খুঁজে পায় তখন দেখা যায় তার মধ্যে বেশ কিছু ড্রাগসের ট্যাবলেট আছে। এখন যেহেতু এই গেঞ্জিটা বিলির পায়ের নিচের থেকে পাওয়া গেছিল, তাই পুলিশ মনে করেছিল এটা হয়তো বিলির গেঞ্জি, আর ও হয়তো জেলের মধ্যে লুকিয়ে লুকিয়ে ড্রাগসের নেশা করছে। এখন এই ঘটনায় বিলি খুবই ভয় পেয়ে গেছিল। ও সমস্ত পুলিশদেরকে জানায় এটা ওর গেঞ্জি না, এমনকি ও সেটাকে পরারও চেষ্টা করে। দেখা যায় ওই গেঞ্জিটা বিলির গায়ের সাইজে খুবই ছোট হচ্ছিল, যেটা দেখে পুলিশরা বুঝতে পারে বিলি এখন সত্যি কথা বলছে। এর কিছুক্ষণ পর পুলিশরা ওই গেঞ্জির আসল মালিককেও খুঁজে বের করে। এখন তাকে পাশের একটা ঘরে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করা হয়, আর তার চিৎকারের আওয়াজটা লাউডস্পিকার দিয়ে পুরো জেলের সমস্ত কয়েদিদেরকে শোনানো হয়। এই ঘটনায় বাকি সমস্ত কয়েদিরা খুবই ভয় পেয়ে গেছিল, কিন্তু সেই একই সাথে এই কাজের জন্য বেশ কিছু কয়েদি বিলির ওপরে খুবই রেগে গেছিল। এই ঘটনার কিছুদিন পর জেলের 3জন রাঁধুনি কয়েদির সাথে বেশ কিছু পুলিশদের ঝামেলা বেঁধে যায়। এখানে এই পুলিশগুলো ওই কয়েদিদের ওপরে খুবই রেগে গেলেও তাদেরকে কোনোভাবেই বেশি মারধর করতে পারে না। এদের মধ্যে থেকে একজন পুলিশ লুকিয়ে লুকিয়ে এই জেলের কয়েদিদের কাছে বেশি টাকার বিনিময়ে ড্রাগস বিক্রি করত। এই ঘটনার কিছুদিন পর বিলি ওই পুলিশটার কাছে বেশ কিছু ড্রাগস ধার চায়, কিন্তু এখন সমস্যা হলো এই ড্রাগসগুলো কেনার জন্য বিলির কাছে কোনো টাকা ছিল না। তখন ওই পুলিশটা বলে, ঠিক আছে,
আমি তোমাকে ফ্রিতে ড্রাগস দেব, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আগের দিন আমাদের যে 3 জন কয়েদির সাথে ঝামেলা বেঁধেছিল, তোমাকে তাদের 3 জনকেই খুবই মারতে হবে। যদিও প্রথমের দিকে বিলি কোনোভাবেই এই কাজটা করতে চাইছিল না। ও বলে, আমি কোনোভাবেই কোনো নিরীহ মানুষকে মারতে পারবো না। কিন্তু কিছুক্ষণ পর ও নেশা সহ্য করতে না পেরে ওই 3 জন কয়েদিকে প্রচণ্ড মারধর করে। এখন অতিরিক্ত মার খাওয়ার ফলে ওই 3 জন কয়েদি আধমরা হয়ে গেছিল, আর তাদের প্রত্যেকের চোখ মুখ ফেটে রক্ত বেরোতে শুরু করেছিল। ড্রাগসের নেশার তাড়নায় বিলি যে এতটা হিংস্র হয়ে যাবে সেটা ও নিজেও বুঝে উঠতে পারেনি। আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই এই কাজটার জন্য ওর খুবই অনুশোচনা হতে শুরু করে। এখন ও নিজের ভুলটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছিল। সেজন্য এই কাজটা শেষ হওয়ার পর যখন কথা মতন ওই পুলিশটা ওকে ড্রাগস দিতে আসে, তখন ও সেটাও নেয় না। এমনকি নিজের এই কাজের জন্য ওর এতটাই অনুশোচনা হচ্ছিল যে সেই রাতে শোয়ার পর ও একটা ব্লেড দিয়ে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু সৌভাগ্যবশত ওর পাশে থাকা কয়েদি ওর হাতের রক্ত দেখতে পেয়ে ওর জীবন বাঁচিয়ে দেয়। এই ঘটনার পর বিলি প্রাণে বেঁচে গেছিল ঠিকই, কিন্তু ও বেঁচে থাকার আশা পুরোপুরি হারিয়ে ফেলেছিল। ও সবসময় মন খারাপ করে চুপচাপ একা একা বসে থাকত। আস্তে আস্তে ও ঠিক করে নেয় ও ড্রাগসের নেশা করা পুরোপুরি বন্ধ করে দেবে। সেজন্য ও জেলের মধ্যে থেকেই আবার নিজের বক্সিং প্র্যাকটিস করতে শুরু করে। কিছুদিন প্র্যাকটিস করার পর ও জানতে পারে এই জেলের মধ্যে একটা স্পোর্টস সেকশন আছে। ওখানে সমস্ত কয়েদিদেরকে বক্সিং, থাই ফাইটিং, জিম এই সমস্ত জিনিস শেখা আর প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হতো। এখন এই খবরটা জানার পর বিলি ঠিক করে নেয় ও জেলের বক্সিং টিমে ভর্তি হবে। কিন্তু ওই জিমের কোচ বিলিকে কোনোভাবেই ওনার টিমে নিতে রাজি হচ্ছিলেন না। প্রথমবার তো উনি বিলিকে অনেক বাজে কথা বলে আর গালাগালি করে ওখান থেকে তাড়িয়ে দেন। এখন বিলি বুঝতে পারে এই জিমে ঢুকতে গেলে ওই কোচকে কিছু ঘুষ দিতে হবে। এই জেলের মধ্যে সিগারেটকে একটা কারেন্সির মতন ব্যবহার করা হতো। মানে এক কথায় বলতে গেলে এখানে সিগারেটকে টাকা পয়সার মতন করে ব্যবহার করা হতো। এখন বিলি ফেমের কাছে আরও 1 প্যাকেট সিগারেট ধার চায়। যদিও ও ফেমের কাছ থেকে নেওয়া আগের সিগারেটটাই ওকে শোধ করেনি, কিন্তু তা সত্ত্বেও ফেম আরও একবার বিলিকে আর 1 প্যাকেট সিগারেট দিয়ে দেয়। আসলে ফেম এখন বিলিকে পছন্দ করতে শুরু করেছিল। এখন বিলি এই সিগারেটের প্যাকেটগুলো ওই কোচকে দিয়ে জিমে ভর্তি হওয়ার অনুমতি পেয়ে যায়। এরপর থেকে ও প্রত্যেক দিন নিজের বেশিরভাগ সময়টা ওই জিমের মধ্যে প্র্যাকটিস করে কাটাতো। আর এখন ও নিজের ভেতরে জমে থাকা সমস্ত রাগ এই বক্সিংয়ের মধ্যে দিয়ে বের করার চেষ্টা করত। ওকে প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা এইভাবে কঠিন পরিশ্রম করতে দেখে ওখানে থাকা প্রত্যেকেই খুবই অবাক হয়ে গেছিল। এমনকি ওকে এত ভালোভাবে বক্সিং প্র্যাকটিস করতে দেখে ওই কোচও ওর ওপরে খুবই ইমপ্রেসড হয়। সেজন্য উনি মাঝে মাঝেই বিলিকে বক্সিং রিংয়ে অন্যদের সঙ্গে লড়াই করাতেন। বিলি বেশিরভাগ সময় মার খেয়ে হেরে গেলেও ও কোনোভাবেই হার মানতে চাইতো না। এসব কিছুর মধ্যেই এক রাতে বিলি সেলের কয়েদিরা দুটো অ্যাকোয়ারিয়ামের মাছের মধ্যে লড়াই করা নিয়ে নিজেদের মধ্যে বাজি ধরতে শুরু করে। যদিও জেলের মধ্যে এই রকম ধরনের কাজ করা একদমই বারণ ছিল, কিন্তু তবুও কয়েদিরা লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কাজ করে একটু আনন্দ নেওয়ার চেষ্টা করত। এখন বাকি কয়েদিদের মতন বিলিও একটা মাছের ওপরে বেশ কিছু সিগারেটের বাজি ধরে, আর কিছুক্ষণ পর ও জিতেও যায়। কিন্তু যে কয়েদিটা বিলির কাছে হেরে গেছিল সে কোনোভাবেই ওকে ওর জিতে যাওয়া সিগারেটটা দিতে চাইছিল না। এদিকে এতগুলো লোকের বিরুদ্ধে বিলি একা কিছু করতেও পারছিল না। কিন্তু তখনই ওখানে ক্যাং এসে ওই কয়েদির কাছ থেকে বিলিকে ওর সিগারেটগুলো নিতে সাহায্য করে। ক্যাং এই পুরো সেলের লিডার ছিল, তাই বাকি সমস্ত কয়েদিরা ওর কথা শুনে চলত। এখন এই সমস্ত জিতে যাওয়া সিগারেটগুলো নিয়ে বিলি ফেমকে দিয়ে দেয়, আর এইভাবে ও এতদিন ধরে ফেমের কাছ থেকে নেওয়া সমস্ত সিগারেটগুলো শোধ করে দেয়। এখন বিলি আর ফেম একসাথে দাঁড়িয়ে অনেক গল্প করছিল, আর ওরা একে অপরকে নিজেদের ব্যাপারে সবকিছু জানাচ্ছিল। ফেম ট্রান্সজেন্ডার হওয়া সত্ত্বেও ওর আর বিলির মধ্যে সম্পর্ক অনেকটা গভীর হয়ে যায়, আর আস্তে আস্তে বিলি এখন ওকে খুবই ভালোবাসতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছু মাস কেটে যাওয়ার পর দেখা যায় বিলি এখন আগের থেকে আরও অনেক ভালোভাবে বক্সিং শিখে গেছে। এখন কোচ ওকে প্রত্যেক দিন বিভিন্ন নতুন নতুন পদ্ধতিতে ট্রেনিং দিত, আর সেই একই সাথে ওর সমস্ত ভুলগুলোকেও শুধরে দিত। এখন আস্তে আস্তে বিলি জেলের মধ্যে হওয়া সমস্ত বক্সিং প্রতিযোগিতাগুলোই জিততে শুরু করে। কিছুদিনের মধ্যে ওর এই ভালো বক্সিং করার খবরটা জেলের ওয়ার্ডেনের কাছে পৌঁছে যায়। একদিন ওয়ার্ডেন বিলিকে নিজের অফিসে ডেকে বলেন, কিছুদিন পরেই থাইল্যান্ডের সমস্ত জেলের মধ্যে একটা ইন্টারন্যাশনাল বক্সিং কম্পিটিশন হবে। এখন আমি চাই আমাদের জেলের হয়ে তুমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। এই কথা শুনে খুবই খুশি হয়, আর সঙ্গে সঙ্গেই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এই ঘটনার পর বিলিকে ওই জেলের বক্সিং সেলে ট্রান্সফার করে দেওয়া হয়। এই সেলে যে সমস্ত কয়েদিরা ছিল তারা প্রত্যেকেই এই জেলের হয়ে বক্সিং প্র্যাকটিস করত। এরা জেলের বাকি কয়েদিদের তুলনায় অনেকটা ভদ্র আর সভ্য ছিল।
আর তাছাড়া এই সেলের সমস্ত কয়েদিদেরকে একটু ভালো খাওয়া দাওয়া আর বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো। এখন এই নতুন সেলে আসার পর ও বেশ ভালোই ছিল। এখানে কেউই ওকে কোনো রকমভাবে ডিস্টার্ব করতো না। ও সারাদিন ধরে নিজের ইচ্ছা মতন প্র্যাকটিস করত। আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওর রাগ আগের থেকে অনেকটা কমে গেছিল। এখন ও খুবই শান্ত হয়ে গেছিল। আর সেই একই সাথে এই সেলে আসার পর অনেক নতুন মানুষের সাথে ওর বন্ধুত্ব হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে সবকিছু বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন বিলি হঠাৎ করেই ফেমের সাথে ওই জেলের একটা অন্য কয়েদিকে দেখতে পায়। ওদের দুজনকে এইভাবে একসাথে দেখে বিলি খুবই রেগে গেছিল, কারণ ও ফেমকে আস্তে আস্তে খুবই ভালোবাসতে শুরু করেছিল। এখন ও ফেমের সাথে এই বিষয়ে কথা বলতে চাইলেও ফেম ওকে ওখান থেকে চলে যেতে বলে। এই ঘটনায় বিলি প্রচণ্ড রেগে যায়। ও কোনোভাবেই ফেমকে ভুলতে পারছিল না। সেজন্য ও আবারও ড্রাগসের নেশা করতে শুরু করে। এমনকি এখন ও ঠিকভাবে প্র্যাকটিসও করতে পারত না। এরকমভাবেই একদিন প্র্যাকটিস চলাকালীন বিলি প্রচণ্ড রেগে গিয়ে নিজের একজন অপোনেন্টকে প্রচণ্ড মারধর করে তার অবস্থা খুবই খারাপ করে দেয়। এখন বিলির এই হিংস্র আচরণ দেখে ওকে এই জায়গা থেকে বের করে একটা পুরানো লকআপে আটকে রাখা হয়, যেখানে ও সম্পূর্ণ একাই ছিল। কিন্তু এখানে আসার পরেও ও প্রচণ্ড রেগেছিল। আস্তে আস্তে কিছু সময় পর ওর রাগ অনেকটা কমে যায়। এখন ও নিজের ভুলগুলো বুঝতে পেরেছিল। সেজন্য কিছুদিন পর যখন ওকে এই লকআপ থেকে বের করা হয়, তখন ও আবার নিজের সেই পুরানো জিমে ফিরে গেছিল। আর সেখানে ও যে লোকটাকে মারধর করেছিল তার কাছে হাত জড়ো করে ক্ষমা চায়। যদিও প্রথমের দিকে সবাই বিলির ওপরে খুবই রেগেছিল, কিন্তু আস্তে আস্তে সবাই ওকে ক্ষমা করে দিয়ে আবার ওর সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর থেকে ও আবার এখানে বক্সিং প্র্যাকটিস করতে শুরু করে দেয়। আস্তে আস্তে সবকিছু যখন ভালো হতে শুরু করেছিল, তখনই একদিন স্নান করার সময় ক্যাংয়ের লোকজন বিলিকে একা পেয়ে ওকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। আসলে বিলি ক্যাংয়ের কাছ থেকে বেশ কিছুটা ড্রাগস নিয়েছিল। এখন ক্যাং সেই ড্রাগসের টাকাগুলো নিতে এসেছিল, কিন্তু এই মুহূর্তে বিলির কাছে কোনো টাকা ছিল না। যে কারণে ক্যাংয়ের লোকজন ওকে মারধর করতে শুরু করে। এই লোকগুলোর মধ্যে থেকে একজনের শরীরে এইচআইভি ভাইরাস ছিল। এখন সেই লোকটা নিজের শরীর থেকে বেশ কিছুটা রক্ত বের করে বিলিকে বলে, তুমি যদি আমাদের টাকা না দাও তাহলে আমি তোমার শরীরেও আমার এই ভাইরাসটা দিয়ে দেব। এই রোগ থাকলে তুমি জীবনে আর কখনোই কোনো বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। আর তাছাড়া তোমার বাকি জীবনটাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে, কারণ এই রোগের কোনো চিকিৎসা নেই। এই কথা শুনে বিলি প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। ও বলে, আমার বক্সিং কম্পিটিশনটা জেতার পর আমি সেখান থেকে যত টাকা পাবো সেই সবটাই তোমাদেরকে দিয়ে দেব। এই কথা শুনে ক্যাং আর তার লোকজন ওকে তখনকার মতন ছেড়ে দেয়। কিন্তু বিলি এখন খুব ভালোভাবেই বুঝতে পারে, ও যদি এই বক্সিং কম্পিটিশনটা জিততে না পারে তাহলে ভবিষ্যতে ওকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এর কিছুদিন পর প্র্যাকটিস করার সময় হঠাৎ করেই বিলির পেটে প্রচণ্ড ব্যথা করছিল। অতিরিক্ত ব্যথার কারণে ও ঠিকভাবে লড়াইও করতে পারছিল না। এমনকি একটা সময় পর এই ব্যথার কারণে ওর মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। এসব কিছু দেখে ও খুবই ভয় পেয়ে গেলেও ওর কোচ অথবা বন্ধুদেরকে ও এই বিষয়ে কিছুই জানায় না। এর পরের দিন নিজের চিকিৎসা করানোর জন্য ও জেলের ডাক্তারের কাছে পৌঁছে যায়। সেখানে বিলিকে ভালো করে পরীক্ষা করে দেখার পর ডাক্তার বলেন, অতিরিক্ত মদ খাওয়া আর ড্রাগসের নেশা করার ফলে তোমার লিভার ভেতর থেকে পচে যেতে শুরু করেছে। এই অবস্থায় তুমি আর কখনোই বক্সিং প্র্যাকটিস করতে পারবে না, কারণ এই অবস্থায় যদি তোমার পেটে জোরে আঘাত লাগে তাহলে তোমার লিভার ফেটে গিয়ে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যে কারণে তুমি মারাও যেতে পারো। এসব কিছু শুনে বিলি একটু ঘাবড়ে গেলেও ও ঠিক করে নেয়, যাই হয়ে যাক না কেন ও কিছুদিন পরে হওয়া জেলের বক্সিং কম্পিটিশনে অংশগ্রহণ করবে, কারণ এটাই ছিল ওর একমাত্র শেষ সুযোগ। এই জেলের মধ্যে ভালোভাবে থাকতে হলে ওকে যেভাবেই হোক এই প্রতিযোগিতাটা জিততে হবে। সেজন্য এখন ও আরও ভালোভাবে প্র্যাকটিস করতে শুরু করে। এর কিছুদিন পর থাইল্যান্ডের সমস্ত জেলের মধ্যে সেই বক্সিং কম্পিটিশন শুরু হয়ে যায়। এখন বিলি, তার কোচ আর তার সঙ্গীদেরকে একটা বাসে করে অন্য জেলে নিয়ে যাওয়া হয়। এখানে দেশের বাকি সমস্ত জেল থেকে বক্সিং প্রতিযোগীদেরকে নিয়ে আসা হয়েছিল। এখন বিলির ম্যাচ শুরু হওয়ার আগেই ওর প্রচণ্ড পেটে ব্যথা শুরু করে, কিন্তু এখনও ও এই বিষয়টা সবার কাছ থেকেই লুকিয়ে রাখে, কারণ ওর মনে হয়েছিল ওর এই পেটে ব্যথার কথা জানতে পারলে ওকে হয়তো আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সেজন্য ও চুপচাপ নিজের পেটের ব্যথাটা সহ্য করে থাকে। এর কিছুক্ষণ পর কম্পিটিশন শুরু হয়ে যায়। সেখানে বিলি প্রথম থেকেই খুবই ভালো খেলছিল। ও এক এক করে সবাইকে হারিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু লড়াই চলাকালীন মাঝে মাঝেই ওর পেটে আঘাত লাগছিল, যে কারণে ওর খুবই কষ্ট হচ্ছিল। অতিরিক্ত যন্ত্রণার কারণে ও ঠিক করে উঠে দাঁড়াতেও পারছিল না। কিন্তু এত কিছুর পরেও ও কোনো রকমের শেষ প্রতিযোগীকে হারিয়ে ওই কম্পিটিশনটা জিতে যায়। এই ঘটনায় ওর কোচ, ওর বন্ধুবান্ধব, এমনকি ওর জেলের পুলিশরা প্রত্যেকেই খুবই আনন্দ পায়।
চারিদিকে সবাই জোরে জোরে চিৎকার করে এই বিশেষ মুহূর্তটা উপভোগ করতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে বিলির মুখ থেকে প্রচণ্ড রক্ত বেরোতে শুরু করে, আর ও সঙ্গে সঙ্গেই ওখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ওকে এই অবস্থায় দেখে সমস্ত লোকজন তাড়াতাড়ি ছুটে আসে, আর ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয়। পরের দিন সকালে যখন ওর জ্ঞান ফেরে, তখন ও দেখতে পায় ওর পায়ে একটা শিকল পরিয়ে ওকে একটা হসপিটালে ভর্তি করে রাখা হয়েছে। কিন্তু এখানে ওর ওপরে পাহারা দেওয়ার জন্য কোনো পুলিশ কিংবা সিকিউরিটি গার্ড কেউই ছিল না। এখন বিলি আস্তে আস্তে ওর বিছানা থেকে উঠে ওর রুমের বাইরের বাথরুমে যায়, কিন্তু দেখা যায় সেখানেও কোনো পুলিশ ছিল না। এখন এই সুযোগে বিলি আস্তে আস্তে ওই হসপিটাল থেকে বাইরে বেরিয়ে পুরোপুরি রাস্তায় চলে আসে। এখন ও প্রচণ্ড ভয়ে ভয়ে শহরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা নির্জন রেল লাইনের ওপরে চলে আসে। ওর মনে হয়েছিল এখন ও ওই জেল থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গেছে, আর এখন ও এভাবেই এখান থেকে নিজের বাড়ি ফিরে যেতে পারবে। কিন্তু কিছুক্ষণ শহরের রাস্তায় ঘোরাঘুরি করার পর ওর মনে হয় এইভাবে পালানোটা হয়তো ওর পক্ষে ঠিক হচ্ছে না, কারণ আজ যদি ও এখান থেকে পালিয়ে যায় তাহলে ওকে বাকি সারাটা জীবন পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াতে হবে। আর তাছাড়া আর কিছু মাস জেল খাটার পর ও এমনিতেই মুক্তি পেয়ে যাবে। সেজন্য ও আবার এখান থেকে নিজের হসপিটালে ফিরে যায়। কিছুদিন পর বিলি সুস্থ হয়ে উঠলে ওকে আবার ওর জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। একদিন সেখানে ওর সাথে ওর বাবা দেখা করতে এসেছিল। এখানে যিনি বিলির বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনিই হলেন আসল বিলি। আর এতক্ষণ আমরা এনার জীবনের সত্যি কাহিনীটাই দেখছিলাম। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় ৩ বছর থাইল্যান্ডের জেলে থাকার পর বিলিকে এখান থেকে ইউনাইটেড কিংডমের জেলে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে বিলির সততা আর কঠিন পরিশ্রমের জন্য থাইল্যান্ডের রাজা ওর অপরাধের জন্য ওকে ক্ষমা করে দেন। আর এরপর ২০১০ সালে বিলিকে ইউনাইটেড কিংডমের জেল থেকেও ছেড়ে দেওয়া হয়। জেল থেকে বেরোনোর পর বিলি নিজের বাকি জীবনটা অন্যান্য ড্রাগ এডিক্ট ছেলে মেয়েদেরকে শুধরানোর কাজে লাগিয়ে দেয়। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।